দেখো আন্টি, দেখো তোমার বোনের ছেলের বউ এক্ষুনি আমাকে চোখে শাসাচ্ছে। উপস্থিতি সবাই হি হি শব্দ করে হেসে উঠল তিশানের কথায়। এমন সময় ওসিউল রহমান উপস্থিত হতেই সবার হাসি থেমে গেল। তিশান শার্টের কলার টানতে টানতে হাঁটা ধরল নিজের রুমে। ওসিউল রহমান তিশানকে পিছু ডেকে বলল, ওসিউর রহমান ঠিক কোন মুডে কথাটা বলেছে সেটা বুঝতে অসুবিধা হলো না উপস্থিত সবারই। রাহা ভয়ার্ত চোখে তিশানের দিকে তাকিয়ে রইল। তিশান আর তার বাবা এখন এগুলো নিয়ে ঝামেলা করবে কিনা কে জানে। এরকম শুভ দিনে এইসব ভালো লাগে না। তিশান থেমে গিয়ে বলল, কিছুটা না আব্বু, সম্পূর্ণটাই বাকি রয়েছে আপনাদের জন্য। তবে হ্যাঁ, যদি আপনাদের কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আমি নিজেই কিছুটা নয় বরং সম্পূর্ণটাই করে ফেলবো। কথাটা বলেই সৌজন্যমূলক হেসে তিশানের স্থান ত্যাগ করলো। রাহা ঠায় তাকিয়ে রইল তিশানের দিকে। ইদানিং তিশানের কথাগুলো রাহার হৃদয়কে নাড়িয়ে দেয়। ওসির রহমান সমস্ত শরীরের হাড় ছেড়ে দিয়ে সোফায় বসলো, সমস্ত মুখে গম্ভীর ভাব। এক কোণায় রাহা বসে আছে। রাহার দিকে তাকাতেই রাহা ভয়ে ঢোক গিলে নিল। ওসির রহমান গম্ভীরত্ব বজায় রেখে রাহার দিকে তাকিয়ে বলল, ওসিউর রহমানের কথায় সবার মুখের ভয়ার্ত ভাবটা মুহূর্তেই চলে গিয়ে হাসি হাসি হয়ে গেল। রাহার বুকের ধুকপুক কমে গেল মুহূর্তেই। রাহা চট করে উঠে চলে গেল কিচেনের দিকে। মুনতাহারা ওসিউর রহমানকে উদ্দেশ্য করে বলল, দুলাভাই, আমার মেয়ে তো চা বানাতে জানে না, এখন কি হবে? ওসিউর রহমানের সাথে সবার সম্পর্ক গভীর হলেও মুনতাহারার সাথে স্বাভাবিক সম্পর্ক। আর মুনতাহারাকে বিশেষ মান্যও করে ওসিউর রহমান। মুনতাহারার কথায় ওসিউর রহমান ঠাট্টা করে বলল, ওসিউর রহমানও যে রসিকতা করতে পারে এখন সেটা প্রমাণ হলো। সবাই সমস্বরে হেসে দিল। রোকেয়া বেগম রাহার পক্ষ নিয়ে বলল, আমার মেয়েকে আমি শিখিয়ে পড়িয়ে নিব, এত চিন্তার কিছু নেই। তানিয়া ফোরন কেটে বলল, ও আচ্ছা, আর এদিকে যে আমাকে কিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছ না সেবেলায়। তানিয়ার কথায় সবাই তানিয়ার দিকে তাকাতে রাহা এসে চা নিয়ে উপস্থিত হলো। এতে তানিয়ার ব্যাপারটা চাপা পড়ে গেল। রাহা চা করে নিয়ে এসেছে দেখে মুনতাহারা আবেগী হয়ে গেল। মেয়েকে ছোট্ট বাচ্চার মতো ট্রিট করে সে এখনো। মেয়েকে কাছে টেনে নিয়ে পাশে বসিয়ে চলো চলো চোখে মাথায় হাত বুলিয়ে কিছু বলতে যাবে অমনি রাহা আমাকে থামিয়ে দিয়ে বলল, আম্মু তুমি না একটুতে ইমোশনাল হয়ে যাও। তোমার কি মনে হয় আমি কিছু পারি না? আমাকে এখনো ছোট মনে হয় তোমার? শোনো, এখনকার দিনের মেয়েরা অনেক স্মার্ট, বুঝলে? ওরা মোবাইল দেখেই সব রান্নাবান্না করে ফেলতে পারে। মুনতাহারা চোখে ছলো ছলো ভাব লুকিয়ে অভিমান করে বলল, সেটাই। মাকে কিছু করে খাওয়াতে কষ্ট হয়, অথচ শ্বশুর বাড়িতে গিয়ে সবই করতে হয়। মায়ের কথায় রাহা মাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আরে আম্মু, আমার আগে তুমি তো সব করে ফেলো, আমি করবই বা কখন? কিছু করতেও বাধা দিবা না, আবার কেন করি না সেটার জন্যও বকা দিবা। মুনতাহারা মেয়েকে ধরে হেসে দিল। মান অভিমানের পাট চুকিয়ে রাহা এক কাপ চা হাতে নিয়ে তিশানের রুমের দিকে হাঁটা ধরলো। তিশানের রুমটা কর্নারে, যে কারণে ড্রয়িং থেকে সচরাচর যাওয়া হয় না। রুমটা এক প্রকার কুঠুরি বলা যায়, যেখানে তিশান নিজস্ব বাসা বেঁধেছে বেশ যত্ন করে। রাহা দরজার সামনে এসে ডাকলো। তিশান ভাই। প্রথম ডাকেই তিশান বসা থেকে উঠে দরজার কাছে এসে বলল, স্বয়ং তিশানের বউ দরজার বাহিরে অপেক্ষা করছে। আরে আসুন আসুন। রাহা মুখ ভেঙচি মেরে বলল, এত ফর্মালিটির দরকার নেই মিস্টার কনফিউজড, চা এনেছি। তিশান রাহার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে বলল, বাহ, তোর তো উন্নতি হচ্ছে দেখা যায়। আগে থেকে প্র্যাকটিস করতেছি সংসারী হওয়ার। হ্যাঁ, ইটস গুড। তোকে যতটা করে ভাবতাম ততটা না। রাহা চেঁচিয়ে বলল। তিশান ভাই, এগুলো কেমন প্রশংসা? হ্যাঁ, তিশান রাহার হাতটা টেনে রুমের মধ্যে এনে হাতটা ছেড়ে দিল। চায়ের কাপে চুমুক দিয়েই বলল, আর কিসের প্রশংসা চাস? রাহা চুপ করে রইল। মনে মনে ভাবলো কোনো কিছুর প্রশংসা লাগবে না, কিন্তু মুখ ফুটে বলে ফেলল। চা কেমন হয়েছে? তিশান এক পলক তাকালো রাহার দিকে, তারপর আবার চায়ে চুমুক দিল। পরপর 3 চুমুকে চাটা শেষ করে টেবিলে কাপটা রাখতে রাখতে বলল, ভালোবাসা একটু কম হয়েছে, ব্যাপার না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
রাহা চোখ উল্টে তিশানের দিকে তাকিয়ে রইল। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রাহা তিশানের কথায় আগা মাথা বোঝেনি। তিশান উঠে এসে রাহার পাশে বসতে বসতে বলল, কবে ভালোবাসবি আমায়? রাহার চোখে চেয়ে কথাটা বলতেই রাহা কিছুটা কেঁপে উঠল। দ্রুত চোখ সরিয়ে নিল, শান্ত কণ্ঠে বলল, চায়ের কথা জিজ্ঞেস করছিলাম। চা মজা হওয়া না হওয়ার সাথে ভালোবাসার কি সম্পর্ক? তিশান দীর্ঘশ্বাস নিয়ে দুহাত সোফায় মেলে দিয়ে বসলো। শরীর টান টান করে বসে সোফায় হেলান দিয়ে বসে উপরের দিকে মুখ করে বলল, তোর জন্য এগুলো এত জটিল বলেই সমস্যা। চা মজা হওয়া না হওয়ার সাথেই ভালোবাসার সম্পর্ক। যত বেশি ভালোবাসবি ঠিক ততটা যত্ন আর ভালোবেসে যেদিন চা করে এনে দিবি সেটাতে আমি অন্যরকম স্বাদ পাবো। আজকেরটা তো কেবল দায়িত্ব পালন ছিল। রাহা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, উপস, এত ঘাটতে পারেন সমস্যা একটা বিষয়কে। সবকিছুকে সামান্য বলে হাতছাড়া করে দিলে জীবন জটিল হয়ে যাবে। সে তুই বুঝবি না, তুই তো ছোট। শেষ কথাগুলো রাহার মাথায় হাত রেখে হাত বুলাতে বুলাতে বলল তিশান। রাহা বসা থেকে উঠে গিয়ে বলল, আহা, আমি মোটেও ছোট না। দেখুন আমি কত বড়। তিশান হাসতে হাসতে বলল, আমি বসে আছি, দাঁড়াতে বাধ্য করিস না। যা এখন রুম থেকে। আমি দাঁড়ালে দেখা যাবে তুই আমার হাঁটুতে পড়ে আছিস। যা, এখন ঘুমাবো আমি, যা। তিশানের কথায় রাহা মুখ ঝামটি মেরে খটখট করে বেরিয়ে গেল রুম থেকে। তিশান চুপ করে রাহা যাওয়ার দিকে মুচকি হাসলো। 2 সেকেন্ড পর মুহূর্তেই তিশানের মুখে সেই হাসিটা চিন্তিত ভাব হয়ে ফুটে উঠল। আয়োজন করবে না বলেও যে অনেক কম আয়োজন হয়েছে ব্যাপারটা মোটেও তা না। বেশ তোড়জোড় চলছে বাড়িতে। খুব কাছের আত্মীয়দের তো দাওয়াত তা দিয়ে থাকতে পারে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে বাড়িতে বিয়ে বিয়ে আমেজ চলছে। তিশানের দায়িত্বে সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। তিশান দেখে দেখে আনাচে কানাচে ভালো করে লোক দিয়ে কাজ করাচ্ছে। 2 দিন আগে থেকেই তিশানের বন্ধুরা সব চলে এসেছে তিশানদের হাতে হাত মিলিয়ে কাজ করে দিচ্ছে। তিশানের বন্ধু সজল মই বেয়ে উঠে দেয়ালে একটা ফুল আটকে দিচ্ছে। এমন সময় রাহা, মৌ, জামিয়া সহ সবাই হাসতে হাসতে এদিকে আসছিল। একটা বিড়ালের পিছু নিয়ে দৌড় দিল রাহা। সজলের চোখ ওদের দিকে যেতেই সজল আর চোখে দেখে ঠাট্টার স্বরে বলল, কিরে দোস্ত, ওই পিচ্চি ছানাটা কে? তিশান কাজে ব্যস্ত ছিল। সজলের কথা আতকে উঠে তাকালো সামনে। অমনি দেখতে পেল রাহা একটা বিড়ালের পেছনে ছুটছে আর তার পেছনে বাকিরা। তিশান রেগে গেল। বন্ধু মহলে এখনো পর্যন্ত সে রাহাকে নিয়ে একটি বাক্য ব্যয় করেনি। তিশান রাহাকে নিয়ে কিছু বললে বন্ধুরা আরো 2টো ভালো মন্দ মন্তব্য করবে, সেটা তিশান একেবারেই চায় না। তিশান কাজ রেখে উঠে গেল। তুই তোর কাজ শেষ কর, সজলের উদ্দেশ্যে কথাটা বলেই তিশান ছুটল রাহার দিকে। ততক্ষণে রাহা বিড়ালটাকে কোলে তুলে নিয়ে নরম তুলতুলে শরীরে হাত বুলিয়ে আদর করে দিচ্ছিল। তিশান এসে খপ করে রাহার হাতটা ধরে বিড়ালটাকে কোট থেকে ছিনিয়ে নিয়ে কিছুটা ছুঁড়ে মেরে ফেলে দিল। তারপর রাহার হাত ধরে টেনে নিয়ে রুমের মধ্যে গেল। রাহার পেছনে থাকা দলটা ঝড়ের আশঙ্কা টের পেয়ে ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছে। তিশানের এমন কাণ্ডতে রাহা তো হতবাক। একে তো টানাটানি করছে, তার উপর রাহার আদরের বিড়ালটাকে কঠিনভাবে ফেলে দিল। রাহা নিজেও রেগে গেল কিছুটা, কিন্তু তিশানের রাগের কাছে রাহার রাগ জেদ একেবারে শূন্যের কোঠায়। রাহা তিশানের অগ্নিকাণ্ড মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তিশান প্রচন্ড ধমকের স্বরে বলল, একদম পাবেতে রুমে আটকে রেখে দেবো বলে দিচ্ছি। কতবার বলেছি রুম থেকে বের হবি না? ওখানে বাইরের সব মানুষ আছে। আমার কথা তোর কানে যায়নি, বেয়াদব? রাহা অবশেষে বুঝতে পারলো তার দোষটা কি, কিন্তু তাও দমে না গিয়ে কিছু বলতে নিবে অমনি তিশান হুঙ্কার দিয়ে বলল, ডোন্ট সাউন্ড। কোনো কথা নয়। আমি খেয়াল করে দেখেছি তোর সাথে আসলে ভালো বিহেভিয়ার করে কোনো লাভ নেই। তোকে যত থাপড়া থাপড়ি আর ধমকের উপরে রাখা যায় ততই তুই সোজা। তোর ভালো কিছু হজমই হয় না। কথাগুলো রাগে ফুঁসতে ফুঁসতে বলেই তিশান দরজায় প্রচন্ড ধাক্কা মেরে চলে গেল। রাহা চোখ মুখ কুঁচকে বসে পড়ল বিছানায়। কি থেকে কি হয়ে গেল ভাবতেই রাহার মাথা চক্কর দিচ্ছে। রাহা বুঝতে পারেনি তিশান এভাবে রেগে যাবে। হঠাৎ খেয়াল করলো তিশানের রাগে রাহার খারাপ লাগছে না, বরং অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, কিন্তু ঠিক কিসের ফিলিংস সেটা রাহা ঠাউর করতে পারলো না। রাহা তখন তিশানের রুমে। আশেপাশে সব রুমে বেশ ভিড় বিধায় তিশান নিজের রুমে এনেই জারি জুড়ি দিয়ে গিয়েছে। রাহা হাত কচলাতে কচলাতে এদিক সেদিক তাকিয়ে ছোট্ট টি টেবিলে রাখা তিশানের ভদ্র সভ্য ইনোসেন্ট লুকের ছবিটাতে নজর পড়ল। তিশানের ছবিটা রাহা হাতে নিয়ে বেশ কিছু সময় তাকিয়ে থেকে ভাবলো,
অনেক দিন পর রাগ দেখালেন, মন্দ নয় মিস্টার কনফিউজড। একটু থামলো রাহা, তারপর ফের ছবিতে বলল, জানেন তিশান ভাই, আপনি আমার শৈশবের অতৃপ্ত ভালো লাগা। ভালো লাগা বলছি কারণ আমি তখনও প্রেম ভালোবাসার মানে বুঝিনি। তারপর তারপর আর কি, আপনার ধমকাধমকির উপরে থাকতেই থাকতেই কুড়িয়ে রাখা কিছু ভালো লাগা ভেঙে চড়ে গেল আমার। আপনাকে নিয়ে ভাবার আর সময়ই পেলাম না। অন্যজন এসে মনে বাসা বাঁধতে শুরু করলো। ভীষণভাবে মায়া জন্মে গেল সেই মানুষটার প্রতি। কিন্তু জানেন, সে থাকাকালীন সময়ে আমি সেটা উপলব্ধি করতে পারিনি। তার চলে যাওয়ার পরেই উপলব্ধি করলাম আমার হৃদয় চিরে খুঁড়ে দেয়া হয়েছে ছোট্ট গোপনে। কোনো এক পুরুষ খুব যত্ন করে আমার হৃদয়ের সব মায়া জন্ম দিয়ে চিরকালের জন্য পালিয়েছে। সে তার চঞ্চলতাকে সাথে করে নিয়ে গিয়েছে। আর এখন আর চঞ্চল মেয়েটা নেই সে। তাহলে কি আমাকে এখন আপনার তাজ হয়ে থাকতে হবে? রাহার হাজারো অব্যক্ত অভিযোগের মধ্যেই মৌ, জামিয়া সহ সবাই এসে উপস্থিত হলো। রাহার হাতে তখনও তিশানের ছবি ধরে রাখা। তানিয়া এসে কোমরে হাত রেখে ঠাট্টা করে বলল, ও, এসব চলছে তাহলে? ছবি নিয়ে বসতে থাকতে হবে কেন রাহা? ভাইয়া জানলে তো সে জলজ্যান্ত নিজে এসে তোর সামনে বসে থাকবে। প্রচন্ড লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল রাহা। তানিয়া এসে রাহার গা ঘেঁষে বসলো। রাহাকে বলল, আমার বিয়ে, কই তুই আমার সাথে সাথে থাকবি, আমাকে সান্ত্বনা বাণী শোনাবি, আর তুই কিনা নিজের হবু হাজবেন্ডের রুমে এসে তার ছবি নিয়ে বসে আছিস। রাহা চোখ মুখ ফুলিয়ে বলল, একদম বাজে কথা তানিয়া আপু। তোমার ভাই আমাকে বকাঝকা করে এখানে রেখে গিয়েছে। আস্ত একটা ভাল্লুক সে। তানিয়া হাসলো। আরো কিছু বলার আগেই মোবাইলে কল আসতেই উঠে চলে গেল। রাহা মুখ ভেঙচি মেরে বলল, এরা এত কি কথা বলে রে? মৌ এসে হেসে হেসে বলল, তোমরা যখন এই সময়টা আসবে তখন মনে হয় বুঝবে। রাহা মৌয়ের দিকে তাকিয়ে বলল, ছোট থেকে বড় হলাম তার চোখের সামনে। এই পর্যন্ত 5 মিনিট কথা বলেনি কল দিয়ে, আর সে কিনা কল দিবে 5 মিনিট, মানে মিনিটে মিনিটে। মৌ কৌতূহলী হয়ে বলল, আরে বাহ, তাহলে তুমি বিয়েতে রাজি? মৌয়ের কথা রাহা থেমে গেল। মৌয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো, তারপর বলল, তুমি কি মনে করেছিলে রাজি না আমি? মৌ ব্যস্ত হয়ে বলল, আরে না, তোমরা তো সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকো, তাই ভাবলাম তুমি রাজি কিনা। রাহা হাসলো, হেসেই বলল, ঈশান ভাই বলছে শোনোনি, যে ঝগড়াঝাটি যেন ভালো করে করতে পারি সেজন্য সংসার পেতে দিচ্ছে। মৌ হাসার চেষ্টা করে বলল। ভালো। রাহা তিশানের ছবিটা জায়গা মতো রাখলো, তারপর মৌর দিকে তাকিয়ে বলল, ভালো তো বটেই। আমি বিয়েতে রাজি না হলেও অনেক কিছু খারাপ, মানে খারাপ কিছুই হতো। হলুদ সন্ধ্যা, সবাই চিরচেনা সেই বাঙালিয়ানায় মেতেছে। সুন্দর করে সাজুগুজু করে এক একজনকে এক একটা ফুল মনে হচ্ছে। তানিয়া রাঙা হলুদিয়া বউ সেজেছে। মাঝারি গঠনের মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। মুখে সেই মিষ্টি হাসি তার আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। বাড়ির ছাদে হলুদের আয়োজন করা হয়েছে। চারপাশে ঝাড়বাতি ঝিলমিল করছে। আশপাশটা আলোকিত হয়ে আছে। জামিয়া, মৌ, তানিয়ার বন্ধু বান্ধব সবাই ছবি তোলাতে ব্যস্ত। তিশান ব্যস্ত মেহমানদারিতে। মুনতাহারা গায়ে কাঁচা হলুদ শাড়ি, সাথে লাল টুকটুকে ব্লাউজ। লম্বা চওড়া আর ফর্সা এই মহিলাকে আজকে অনেকটা যৌবনকালের সেই মুনতাহারা লাগছে, কিন্তু মুখ মলিনতা। চুপসে যাওয়া মুখে রাহার গায়ে বারবার অসহায় হাত বুলাচ্ছে। এটা নতুন কিছু নয়, পরীক্ষা, কোনো রকম অনুষ্ঠান, এই সব কিছুর সময় রাহা অসুস্থ হয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। এখনের অসুস্থতা অবশ্য কয়েকদিন আগের, তাই মাঝে কিছুটা ভালো হয়েছিল, কিন্তু দুপুরে তিশান ধমকি ধামকি করে যাওয়ার পরে রাহা যে বালিশে মাথা রেখেছে এই পর্যন্ত আর মাথা তুলে ওঠেনি। তিশান 2 বার রুমে এসেছিল, ভেবেছে রাহা ঘুমাচ্ছে, আর তারও কাজের চাপ ছিল বিধায় এত খেয়াল করেনি। স্টেজে বসে থাকা তানিয়া রাহাকে খুঁজলো। মুখে জিজ্ঞেস করলে সে জানায় দুপুরের পরে আর দেখেনি। সচরাচর তিশানের রুমে সবার যাওয়া হয় না বলে কারো তেমন জানা নেই রাহার ব্যাপারে। তানিয়া এদিক সেদিক তাকিয়ে দেখলো তিশান কয়েকজন মেহমানদের সাথে কথাবার্তা বলছে। তানিয়া একবার ডাকতে গিয়েও থেমে গেল। তারপর জামিয়াকে দিয়ে ডেকে পাঠালো তিশানকে। তিশান কথা শেষ করে তানিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বল।
কিছু লাগবে? তানিয়া আহ্লাদে কণ্ঠে বলল। হ্যাঁ লাগবে ভাইয়া, রাহাকে এনে দাও। তানিয়ার কথায় তিশান যেন বিরাট অপরাধ করেছে এমন ভাব নিয়ে বলল। আরে হ্যাঁ, আমার রাহা কোথায়? বিড়ালের ছাউটাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তানিয়া মুখ ফুলিয়ে বলল। তোমার কি আর সে খবর আছে? আমিও তো বিকেলে দেখেছি, আর দেখিনি। যাকে জিজ্ঞেস করেছি সে বলেছে দেখেনি, আর সবাই তো ব্যস্ত, তাই খবরও নেই। সরি সরি, আমি এক্ষুনি দেখছি। কথাটা বলেই তিশান দ্রুত পায়ে হাঁটা ধরল নিচে যাওয়ার জন্য। বিড়বিড় করে বলতে লাগলো। আমার রুমেই তো দেখেছিলাম ঘুমিয়ে আছে। তিশান দ্রুত রুমে এসে দেখে মুনতাহারা রাহার পাশে ঘাড় নিচু করে বসে আছে। মুনতাহারার এমন অবস্থা দেখে তিশানের প্রচন্ড খারাপ লাগলো। ব্যস্ত কণ্ঠে বলল। আরে কি হয়েছে? তিশানকে দেখে মুনতাহারা বলল। আর বলিস না, জ্বরটা আবার এসেছে। তিশান রাহার পাশে বসতে বসতে বলল। তো আমাকে জানাবে না? কেউই তো জানেও না মনে হয় তেমন ভাবে। মুনতাহারা অসহায় দৃষ্টিতে মুখে হাসির রেখা ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল। তুই আর সবাই অনেক কাজ কাম করেছিস, এর মধ্যে আর ঝামেলা কিভাবে বলি বল? তিশান রেগে গিয়ে বলল। এগুলো আবার কেমন কথা? যেভাবে বলছো যেন আমাদের বাড়ির মেহমান তোমরা। আমরা এমন যে কোনো কিছু জানানো অন্যায়। মুনতাহারা কিছু বলতে নিবে তিশান থামিয়ে দিয়ে বলল। হয়েছে, বাদ দাও, আমি দেখছি। তিশান রাহার কপালে হাত রাখতেই তিশানের ঠান্ডা হাতের স্পর্শে রাহা কিছুটা কেঁপে উঠল। তিশান মুনতাহারাকে সান্ত্বনা দিয়ে বলল। জ্বর কমে, এতক্ষণ শুয়ে থাকার জন্য শরীর অসাড় হয়ে গিয়েছে। উঠে চোখে মুখে বানিয়ে দিলে অনেকটা হালকা লাগবে। তুমি বরং যাও, আমি দেখছি। আম্মু তোমাকে খুঁজতেছে। মুনতাহারা বসে রইল দেখে তিশান বলল। কোনো সমস্যা? মুনতাহারা হেসে বলল। আরে না, কি সমস্যা হবে, যাচ্ছি আমি। মুনতাহারা উঠে চলে গেল। সম্পূর্ণ আস্থা আর ভরসা তিশানের ওপর করে চলে গেল সে। তিশান রাহার গালে হাত রেখে ডাকলো। রাহা। দুইবার ডাকার পর রাহা মিটমিট করে চোখ তুলে তিশানকে দেখে মুখ ফিরিয়ে নিল। তিশানের বুঝতে অসুবিধা হলো না দুপুরের কাহিনীর জন্য রাহা অভিমান করেছে। তিশান রাহার দুগালে হাত রেখে বলল। তাজ তাকা আমার দিকে। কি হয়েছে? রাগ করেছিস? রাহা কিচ্ছু বলল না, কেবল বারবার মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে। তিশান এবার কিছুটা জোর করে রাহার মুখটাকে সোজা করে ধরে রাখলো। রাহার দৃষ্টি তখন তিশানের দিকে গেল। চোখে মুখে তার মুগ্ধতা, পরনে লাল টুকটুকে পাঞ্জাবি। অদ্ভুত সুন্দর লাগছে মানুষটাকে। রাহা যেন তাকিয়ে ভুল করে ফেললো, ফেসে গেল তিশানের দিকে তাকিয়ে। রাহার এমন তাকিয়ে থাকা দেখে তিশান রাহার দিকে কিছুটা এগিয়ে এসে বলল। এত দেখছিস সে? আজকে নতুন দেখছিস নাকি আমাকে? তিশানের চোখে ধরা পড়ে গেল রাহা। লজ্জা পেয়ে অন্যদিকে তাকাতেই তিশান ফের রাহার দুগালে হাত রেখে বলল। আর একটু দেখ না তাজ। দূরে যান তিশান ভাই, এত কাছে আসবেন না। ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? তিশানের কাছে হেরে যাওয়ার ভয়? রাহা ছিটকে সরে গেল তিশানের থেকে। তিশান মুচকি হাসলো। রাহা উঠে বসলো। শরীর অনেক দুর্বল লাগছে, তাও নিজেকে স্ট্রং দেখানোর জন্য মুখের অসুস্থতা লুকিয়ে রাখার চেষ্টা করলো। রাহার লজ্জা কাটানোর জন্য তিশান স্বাভাবিক ভঙ্গিতে বলল। তোকে সবাই খুঁজতে ছিল, আর তুই এখানে? রাহা গায়ের চাদর টেনে বসে বলল। সবাই খুঁজছিল? তিশান আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল। এখনো খুঁজতেছে মনে হয়। রাহা তিশানের দিকে তাকালো, তারপর মিনমিনে গলায় বলল। আর আপনি আপনি খুঁজেননি? তিশান আয়নায় তাকিয়ে থেকে ফট করে বলে উঠল। না, আমার তো মনেই নেই। কথাটা বলেই তিশান জিভ কাটলো। কি বলে ফেলেছে সেটা বুঝতে পারার পরেই রাহার দিকে তাকালো। রাহা চোখ মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। তিশানের কথায় রাহার অভিমানের পাল্লা বেড়ে গেল। রাহা নিজের মনকে গালাগালি করে বোঝানোর চেষ্টা করলো যে এখন সবকিছুতে এত গাল ফুলাচ্ছিস কেন, আর অভিমানী বা কেন করছিস? শান্ত হও রাহা, শান্ত শান্ত। রাহা নিজেকে বোঝাচ্ছিল। এমন সময় তিশান রাহার কাছে এসে রাহাকে বলল। তুই তো আমার হৃদয়ে আছিসই রাহা, তোকে আলাদা করে খুঁজতে হয় নাকি রে? তিশানের আহ্লাদে রাহার ভেতরের অভিমান ফুলে ফেপে উঠল। হঠাৎ চোখ কেমন ছলছল করে উঠছে, অথচ রাহা নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তিশানের এমন আহ্লাদে নিজে কেমন আহ্লাদি হয়ে উঠেছে। হঠাৎ করে রাহার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হতেই রাহা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রাহার দিকে তাকিয়ে থাকা তিশান মুহূর্তেই ব্যস্ত হয়ে বলল।
কি হয়েছে রাহা, শরীর কি বেশি খারাপ লাগছে? রাহা তিশানকে থামিয়ে দিয়ে বলল। না, ঠিক আছে, কিন্তু মাথাটা অনেক ব্যথা করছে। তিশান আর নিজেকে দূরে রাখতে পারল না, রাহার কাছে এসে বসলো। দু হাতে রাহাকে আগলে ধরে রাহার মাথা নিজের বুকে ঠেকিয়ে নিল। এক হাতে 2 আঙুলের সাহায্যে রাহার মাথা টিপে দিল। রাহা লজ্জা আর অস্বস্তিতে চোখ বন্ধ করে রাখলো। তিশানের দিকে তাকিয়ে থাকার শক্তি নেই। তিশান একটু কাছে এসে রাহার কপালে চুমু খেলো, ফিস ফিস করে বলল। তো সব অসুস্থতা শুষে নিতে ইচ্ছে করে, তোর এই অসুস্থতা আমি আর সহ্য করতে পারছি না। তিশানের কথা আর কাজে রাহা তবদা খেয়ে তিশানের বুকে মাথা ঠেকিয়ে চুপটি করে রইল। নড়াচড়া করার কিংবা কোনো শব্দ করার শক্তিটুকু পাচ্ছে না রাহা। পরিস্থিতি পরিবেশ হই হুল্লোড়ে পরিপূর্ণ। এখন সকাল 10টা। যে কয়েকজন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে তারা আসবে সন্ধ্যায়। বরপক্ষ থেকেও আসবে 10-12 জন মানুষ কেবল। তারপর কাবিন করে বিয়ে পড়িয়ে বউ নিয়ে যাবে। আয়োজনের প্ল্যান এভাবেই করা হয়েছে। এত কিছুর মাঝে রাহা কেবল তিশানের থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে। এতদিন যাবৎ তিশানের সাথে যেই স্বাভাবিক সম্পর্কটা রাখতে চেয়েছিল সেটা এখন আর রাহা টিকিয়ে রাখতে পারেনি। স্বাভাবিক থাকার খুব চেষ্টা করা সত্ত্বেও তিশানকে তার লজ্জা লাগছে। আগের মতো আগ বাড়িয়ে তিশানের চোখে চোখ রেখে ঝগড়া করার সাহসটুকুও নেই। অথচ তিশানের মাঝে লজ্জার ছিটে ফোটাও নেই। হলুদিয়া বউ তানিয়ার রাঙা হলুদে শরীরে রোদের আলো পড়তেই চেকচেক করে উঠল। তানিয়া সব বাচ্চা কাচ্চা সহ সাদে বসে আছে। সকালে রোদটা গায়ে লাগাতে পারলে মন ভালো হয়। রাহার শরীর এখন ভালো। গতকাল রাতেই তিশান অনেকগুলো ঔষধ খাইয়ে দিয়েছে। জ্বর আর মাথা ব্যথা এখন উধাও। রাহা গুটি গুটি পায়ে হেঁটে তানিয়ার পাশে বসলো। তানিয়ার দিকে তাকিয়ে মেকি হেসে বলল। আচ্ছা তানিয়া আপু, পুরুষ লোকের লজ্জা থাকে না কেন বলো তো? রাহার মুখে হাজারো প্রশ্ন শুনে অভ্যস্ত তানিয়া ছোটকাল থেকেই। রাহা যে কোনো বিষয় নিয়ে তানিয়াকে প্রশ্ন করেই যেত। তানিয়ার মনে পড়ে খুব ছোটকালে রাহা এক বিয়ে বাড়িতে গিয়েছিল তানিয়াদের সাথে দাওয়াতে। রাহার বয়স তখন 8। রাহা কৌতূহলী হয়ে তানিয়াকে জিজ্ঞেস করেছিল, তানিয়া পু, মানুষ বিয়ে করে কেন? আমিও কি বিয়ে করব? রাহার এই প্রশ্ন নিয়ে তানিয়া বেশ কয়েকদিন রাহাকে খেপাতো। তিশান সেদিন এই কথা শুনে রাহাকে বলেছিল, বিয়ের বয়স হলে তোকে বিয়ে দিয়ে দেবো, এত চিন্তা করিস না। এসব কিছু এখন স্মৃতি। মাত্রই রাহার প্রশ্নটা শুনে তানিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, হয়েছেটা কি রে? পুরুষ জাতি নিয়ে প্রশ্ন করছিস, ব্যাপারটা কি? রাহা নাক মুখ কুঁচকে বলল, ওমা, প্রশ্ন তো প্রশ্নই। পুরুষ জাতি আর মহিলা জাতি কি গো? প্রশ্ন কি লিঙ্গ দেখে করতে হবে নাকি? রাহার কথায় উপস্থিতি সবাই সম্মস্বরে হেসে উঠল। তানিয়াও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে অবস্থা। রাহা চোখ মুখ কুঁচকে সবার হাসি দেখছে। তানিয়া হাসতে হাসতেই বলল, আরে, নারী পুরুষ দুজনেই লজ্জা পেলে তো কেমিস্ট্রিটা জমবে না রে। এই জন্য সম্পর্কে একজনকে লজ্জা পেতে হবে। জামিয়া হাসতে হাসতে বলল, রাহাপু, তুমি তো অনেক বোকা, কি বোকা বোকা প্রশ্ন করো। জামিয়ার কথায় রাহা আরো বেশি মুখ কুঁচকে নিল। সবাই মিলে রাহাকে বোকা বানাচ্ছে দেখে রাহা ছাদ থেকে চলে যাবার জন্য উঠে দাঁড়ালো। 2 পা এগোতেই সামনে থেকে দ্রুত পায়ে তিশানকে এগিয়ে আসতে দেখেই রাহা একটু থামলো। তিশানও থেমে পেছনে সবার হাসাহাসি দেখেই রাহার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই কোনো বলদামি করেছিস। তিশানও রাহাকে এভাবে বলে দিল। এবার সবার উপরে থাকা রাগ সম্পূর্ণটা তিশানের ওপর আসলো। রাহা মুখ ভেঙচি কেটে দ্রুত নেমে গেল। তিশানও বাকি সবার সাথে হাসিতে মেতে উঠল। মূলত রাহাকে ইচ্ছে করে বোকা বানানোর প্ল্যান এটা। সময় তখন মাগরিবের আজান দেবে দেবে অবস্থা। তানিয়াকে সাজানো নিয়ে ব্যস্ত একদল, আর বাকিরা নিজেরা সাজুগুজুতে ব্যস্ত। রাহা বসে বসে তানিয়ার সাজসজ্জা দেখছে মুগ্ধ নয়নে, আর একটু পর পর বলছে সুন্দর লাগছে। তানিয়া সে কথা শুনে মুচকি হাসছে। কেউ সাজলে সুন্দর হয়েছে বললে তার ভালো লাগে। রাহা তানিয়ার হাসি হাসি মুখ দেখে ভাবলো, মাইয়া এমনভাবে হাসি হাসি মুখ করে বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ করছে। কিছু মেয়ে থাকে এদের আসলে চেহারাটাই এমন হাসি হাসি, বুকের ভেতর কি চলে সেটা মুখ দেখে বোঝার উপায় নেই। তানিয়াও তাদের দলের। বান্ধবীরা এদিক সেদিক থেকে এটা সেটা বলছে আর মেয়ে খিলখিল করে হাসছে। তাদের সাথে রাহারও যোগ হচ্ছে হাসিতে।
অসির রহমান গম্ভীর চেহারা নিয়ে দু হাত পেছনে গুটিয়ে রুমের এদিক থেকে সেদিক হচ্ছে। পরনে পাঞ্জাবি, ভুঁড়িওয়ালা মোটা তাজা মানুষটার চেহারাটাই যেন আস্ত একটা গাম্ভীর্য। এই ধরনের মানুষদের এটাই স্বভাব। ভালো কথাও তারা গম্ভীর কণ্ঠে না বলে পারে না, মূল কথা তাদের চেহারাটাই গম্ভীর। কোনো মেহমান তার সামনে কোনো মেহমান তার সামনে পড়ে গেলে আমতা আমতা করে কেমন আছেন জিজ্ঞেস করেই পালানোর চেষ্টা করে। তা না হলে সে যদি হয় স্টুডেন্ট মেহমান, তাহলে তো কথাই নাই, পড়াশোনার তুষ্টি উল্টে দিবে, যে কারণে কেউ ওনার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। অসির রহমান এদিক সেদিক করতে করতে তানিয়া রুমে এসে উকি দিল। রুমের মধ্যে সব মেয়ে দেখে আর এগোতে চাইলেও তানিয়া পিছু ডেকে বলল, আপু আসো। মেয়ের ডাকে অসির রহমান আর চলে যেতে পারলো না। রুমে থাকা যারা ওনাকে ভয় পায় তারা দাঁত কিরমির করে বিড়বিড় করে বলছে কেন ডাকছে ওনাকে, কিন্তু তানিয়া সবার তুলনায় বাবাকে কম ভয় পায়। তিশানের সাথে অসির রহমানের যেমন গম্ভীর সম্পর্ক, তানিয়ার সাথে ততটাও নয়। তানিয়া সব সময় বাবার সাথে সহজ হতে চায়, আগ বাড়িয়ে বাবার সাথে এটা সেটা নিয়ে নিজেই কথা বলে, কারণে গম্ভীর মানুষটাও তানিয়ার সাথে এত গম্ভীর হতে পারে না। অসির রহমান রুমে প্রবেশ করতেই তানিয়া মুচকি হেসে জিজ্ঞেস করলো, আমাকে সুন্দর লাগছে তো আপু? তানিয়ার প্রশ্নে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে রইল। তাদের মতে এমন একজন মানুষকে এমন প্রশ্ন করাটা সহজ নয়। রাহাত চোখ পিট পিট করে তাকিয়ে রইল অসির রহমানের দিকে। তার জবাব পাওয়ার জন্য সবাই তাকিয়ে আছে। তানিয়া তখনও হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। অসির রহমান তানিয়ার মাথায় হাত রেখে হাসার চেষ্টা করে বলল, অসির রহমান কথাটা শেষ করে আর দাঁড়াতে পারল না, দ্রুত পা বাড়াতে যাবে অমনি রাহার দিকে দৃষ্টি দিয়ে বলল, কথাটা বলেই উনি এত দ্রুত বের হলো মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে। আসলে পালাচ্ছেই বটে। কঠিন হৃদয়ের মানুষটা মেয়ের সামনে ধরা না পড়ে যায় সেই ভয়েই পালাচ্ছে। তানিয়া বাবার অবস্থা বুঝতে পেরে চোখের কোণে পানি জমতে থাকলো। তানিয়ার বান্ধবী এসে দ্রুত থামিয়ে দিয়ে বলল, এই থাম থাম, কিছু হয়নি। আঙ্কেল তোকে সুন্দর বলেছে, ব্যাস। কান্নাকাটি করলে তো সাজ নষ্ট হয়ে যাবে তো। এমন হাজারো কথা বলে তানিয়াকে মানানো হলো। রাহাত ও অসির রহমানের কথায় হতবাক হয়ে বসে রইল। মনে মনে অবশ্য ভালোও লাগছে। মৌরাহাকে তাড়া দিয়ে বলল, আরে বসে আছো কেন? যাও রেডি হয়ে আসো। আঙ্কেল বলল শুনো নাই, তুমি আঙ্কেলের ভবিষ্যৎ পুত্রবধূ, তাই তোমার দিকে নজর দিল। রাহা মুচকি হাসলো। এরপর উঠে চলে গেল রেডি হওয়ার জন্য। সারাদিন ঘুমিয়েছিল বিদায় গোসল করা হয়নি। রাহা তাই গোসল করবে ভাবলো, কিন্তু ঠান্ডা লাগবে ভেবে সিদ্ধান্ত পরিবর্তন করলেও গোসল করার সিদ্ধান্তটাই আবার নিল। গোসল করে এসে দেখলো বরপক্ষ চলে আসার সময় হয়ে গিয়েছে। তানিয়া সাজগোজ করা শেষ, সবাই বউয়ের সাথে সেলফি তুলছে, আর রাহা এখনো রেডি হতে পারেনি। নিজের দিকে তাকিয়ে রাহার আফসোস হলো কতটা লেজি সে। এরপর ভাবলো তাড়াতাড়ি রেডি হওয়া দরকার, কারণ মন তাহারা ওদিকে ব্যস্ত বিধায় রাহার ওপর নজর নাই। তা না হলে রাহা রেডি হয়নি এটা দেখলে উনি রাহাকে ইচ্ছে মতো ছাড়ত। রাহার রেডি বেশ সাদামাটা, আর এই সাদামাটা বিয়েতেও কি বা সাজবে। ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে, গায়ে একটা অ্যাশ কালারের জামা, মুখে হালকা মেকআপ, যেটা না করলেই নয়। ব্যাস এইটুকুই। রাহা সবার সামনে আসতেই জামিয়া বলল, রাহাপু, ভাগ্যিস তুমি সুন্দরী বলে, না হলে আমরা যদি এত অল্প জানতাম সাজতাম আমাদেরকে কি বাজে লাগতো, কিন্তু তোমাকে দেখতে তাও সুন্দর লাগছে। রাহা মুচকি হেসে বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ বলো। তিশান তখন থেকে ব্যস্ত। একবার তানিয়ার রুমে গিয়ে এদিকে কতটা এগোচ্ছে সেটা দেখবে ভেবেই তানিয়া রুমে ঢুকলো। তানিয়াকে দেখে নিয়ে রাহার দিকে তাকালো। রাহা তখন জামিয়ার সাথে কথা বলছে। তিশান রাহাকে ডাক দিয়ে আশেপাশে নজর বুলিয়ে তানিয়াকে জিজ্ঞেস করলো, এই স্টুডেন্ট কিছু পিঠে ওই বেডটা কইরে। তিশানের এমন কথাই তো সবাই তিশানের দিকে তাকালো। এই সময় বেদ দিয়ে কি হবে? রাহা ভয় পেয়ে গেল, কারণ তিশানের চাহনির ধরন ভালো ছিল না। তানিয়া জিজ্ঞেসও করতে পারলো না কেন বেদ দিয়ে কি হবে। তার আগেই তিশান দ্রুত পায়ে এগিয়ে সে হুঙ্কার দিয়ে বলল, এই বেদ কই? রাহার দিকে তাকিয়ে বলল। তিশানের কথায় যেন সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। জাস্ট হিজাবের জন্য সে বেদ খুঁজতেছে, ভাবা যায়? তিশানের কথায় রাহা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলল, আরে তিশান ভাই প্লিজ, আমার চুল ভেজা, আমি এখনই হিজাব পরে নিয়েছি।
তিশান আর কোনো বাক্য ব্যয় না করে অগ্নি দৃষ্টি দিয়ে চলে গেল। তিশান যেতেই রাহার বিড়ালের মতো চেহারাটা একটু বাঘে পরিবর্তন হলো। তারপর তানিয়ার সাথে চেঁচিয়ে বলল, তোমার ভাই একটা সাইকো তানিয়া আপু। মানুষ এভাবে বলে, ভালো করে বলা যায় না নাকি? তানিয়া নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শুনলাম তোর নাকি ভালো কথা হজম হয় না।